আজকে ইভিনিং থেকে ব্লগ স্টার্ট করছি, কারণ প্রমাণ রাখতে হবে যে আমরা হাঁটতে যাই। তো আমরা একটুখানি রেস্ট করছিলাম, এখন যাচ্ছি হাঁটতে। ভালো লাগে এই টাইমটায় হাঁটতে। ব্যাক ক্যামেরা দিয়ে ভিডিও করছিলাম তো দেখলাম মাথা টাথা কেটে গেল। আসলে এইভাবে তো বোঝা যায় না। এখন কিন্তু বেশি বাজেনি জানো তো, মাত্র 5:10। সাথেই দেখো যেহেতু শীতের বেলা, সন্ধ্যা হয়ে গেছে অলরেডি। এখন মাত্র 5:10 মতন বাজে। দেখে মনে হচ্ছে রাত 10টা বেজে গেছে। দেখতে পাচ্ছি কুয়াশা আর ধোঁয়া মিলে একটা ধোঁয়াশার সৃষ্টি হয়েছে। ছোটবেলায় সেই পরিবেশ বিজ্ঞানের বইতে পড়তাম। ইভিনিং ওয়াক শেষে আমরা বাড়ি ফিরে এসেছি। একদম ঠিকঠাক টাইমেই ফিরেছি। 5:10 বেরিয়েছিলাম, 6টা বাজতে 5 মিনিট আগে ফিরেও এসেছি। ये देखो शाम, ये देखो शाम, यही तो है। বাড়িতে এসে আজকে জানো তো প্রভুর সেবা দিলাম বলতে রাজাধিরাজ যেটা করে সেটা আজকে থেকে আমাকেও শেখাতে শুরু করলো। তো আমি আজকে শিখেই সব মন্ত্রগুলো বলছিলাম ওর সাথে সাথে। সেই ছোটোবেলায় যেমন সেই শ্রুতি বলে আমাদের একটা সেই এক্সাম থাকতো না, শ্রুতি লিখন বলে। শ্রুতি মানে তো শুনে শুনে মুখস্থ করা বা লেখা। কেমন তালগোল পাকিয়ে যাচ্ছে, সব ভুলভাল বলছি, যাই হোক তোমরা একটুখানি বুঝে নিও আমি কি বলতে চাই। সেই রকমই আজকে করলাম, তো বেশ মনটা খুশি লাগছে। আর এই যে এখন এখানে বসিয়ে দিয়েছি চা, একটুখানি চা খাবো। তবে প্রভুর এখনও শয়ন দেওয়া হয়নি, দেবো আরও একটুখানি পরে, তখন আবার চেঞ্জ করে নিয়ে দেন দেবো। আগে একটুখানি চা খেয়ে নিই তারপরে। ये देखो शाम, ये देखो शाम। পারছি কি এই যে হ্যাঁ, এই তো অনেকটাই বলতে কোনো মন্ত্রই তো মুখস্থ নেই আমার, দু একটা ছাড়া। কত শিখতে হবে এখন, সেগুলো শিখে যাবে আস্তে আস্তে। ওইভাবে তোমাকে রোজ সেবাটাতে যুক্ত হতে হবে। আমি যেভাবে বলবো সেভাবে, মানে আমি যেটুকু জানি, খুবই অল্প জানি, সেটা দিয়ে যেভাবে তোমাকে বলবো সেটুকু করো। ওই 7-10 দিন করলেই ঠিক শিখে যাবে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, ধন্যবাদ। ধন্যবাদ এই চায়ের জন্য। মানে আমি একটুখানি মুড়ি মাখবো, তাই সব সরঞ্জাম রেডি করছি, কারণ দাদারা এসছে। হ্যাঁ, 2 দাদা এসছে, সেই 2 দাদার জন্য আর বাবার জন্য। তার জন্য দেখো বাদাম ভেজে নিয়েছি, ছোলা ভেজানো হয়েছিল, একটুখানি ছোলা ভাজাও অ্যাড করলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে কুচিয়ে রাখা পেঁয়াজ। এই বাড়িতে সবাই এবার খুব মুড়ি মাখা খেতে ভালোবাসে। এবার দেবো হচ্ছে আসল জিনিস, সেটা হচ্ছে মুড়ি। দিলাম একটু চানাচুর, যেটা ছাড়া মুড়ি মাখা একদম অসম্পূর্ণ। তবে আজকে আম তেল নেই, তাই সেটা আর অ্যাড করতে পারছি। একটুখানি গ্রেট করা আদা দিলাম, খুব ভালো লাগে মুড়ি মাখায় এই আদার স্মেলটা। দিচ্ছি একটুখানি ভাজা মশলা, যেটা আমার ঘরে বানানো, সেটাই দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি সর্ষের তেল। কাঁচা লঙ্কাটা অ্যাড করতে ভুলে গিয়েছিলাম, তো কুচিয়ে দিয়ে দিয়েছি। এবার মাখবো। এখন একটু কনফিউশন ক্রিয়েট হয়েছে। প্রথমে ভেবেছিলাম আজকে বাঁধাকপির তরকারি আর রুটি করব, বাট সেটা চেঞ্জ করলাম, কারণ আমার নানান রকম কাজ করতে করতে একটু দেরি হয়েছে। এইমাত্র প্রভুকে শয়ন দিলাম, তারপর মুড়ি মাখলাম। তো এখন তার আগে একটু ব্লগ এডিট করছিলাম। তো এখন প্রায় 15টা মতন বাজে। এখন বাঁধাকপি কাটতে লেট হবে। তো আমি রাজাধিরাজকে বলছি বাঁধাকপি খাবে নাকি সোয়াবিনের তরকারি খাবে নাকি দম খাবে। তো সে একটা উদ্ভট আমাকে সব মিলিয়ে মিশিয়ে বললো। কি বললে বলো? আমি বললাম হচ্ছে আলুর দম করো, তার মধ্যে সোয়াবিন ফেলে, তাহলে ভালো লাগে সেটা খেতে। আমি সোয়াবিনটা সবসময় খুবই ভালোবাসি, তো সেটাই করতে বললাম। ভাবো কি বলবো আর আমি, কিন্তু আমি সেটা করবো না, কারণ ওই বেলাতেই কিন্তু সয়াবিন খাওয়া হয়েছে। নর্মাল আলুর দম খেতে হবে আজকে, নিরামিষ করে। চলবে? নরমাল আলুর দম? হুম। তুমি তোমার যা ইচ্ছা, তুমি রান্না করবে, তুমি এটা। হ্যাঁ, সোয়াবিন অন্যদিন, কারণ দুপুরবেলা অনেকটাই সেদ্ধ সোয়াবিন আমরা দুজনে খেয়েছি, তো সেই জন্য অনেক কনফিউশন ছিল যে রাত্রিবেলায় কী বানাবো। সেই কনফিউশনগুলোকে ক্লিয়ার করে আমি ঠিক করলাম যে রুটির সাথে বানাবো আজকে বাঁধাকপি। তো বাঁধাকপিটা বানাবো হচ্ছে সোয়াবিন দিয়ে। আগের দিন শাশুড়ি মা বানিয়েছিল, খেতে কিন্তু খুব ভালো লাগছিলো। তো ভাবলাম যে রাজাধিরাজের কথাটাও রাখা হবে আর অন্যরকম একটা কিছু খাওয়াও হবে, কারণ আলুর দম করতে আমার খুব একটা ইচ্ছে আজকে করছিল না, সেই জন্য। তো ফ্রিজে দেখলাম একটা এরকম মিডিয়াম
মিডিয়াম সাইজের বাঁধাকপি আছে। তো ভাবলাম ঠিক আছে চলো সেটা দিয়েই রুটি খাওয়া যাক। আর বাঁধাকপি দিয়ে রুটি খেতে তো খুবই ভালো লাগে, আমার বাবা বিশেষ করে তো ভীষণ পছন্দ করে। আর আমার জানো তো বাঁধাকপির ঘন্ট দিয়ে মুগের ডাল দিয়ে ভাত মেখে খেতে যে কী ভালো লাগে সেটা কি বলবো, এটা আমার খুব ফেভারিট একটা ডিশ। তোমাদের আমি হয়তো এর আগেও বলেছি যে বটি দিয়ে আমি একদমই ভালো বাঁধাকপি কাটতে পারি না, কিন্তু ততটাই ভালো আমি কাটতে পারি ছুরি দিয়ে। আর এই কথা হয়তো বলেছিলাম, তোমাদের মনে আছে যে আমার মা যে কী সুন্দর ঝিরিঝিরি করে বাঁধাকপি কাটে, আমি তো তার ধারে কাছেও যেতে পারবো না, কিন্তু দেখেছি আমি যে ছুরি দিয়ে আমি বেশ ভালোই বাঁধাকপি কাটতে পারি। আচ্ছা তোমাদের মধ্যে কে কে আছো যে ছুরির পক্ষে আর যে বা যারা বটির পক্ষে? আমার দিদা আবার আমার ছুরি দিয়ে বাঁধাকপি কাটা খুবই পছন্দ করে। প্রথম যখন দিদা দেখেছিল যে আমি এরকম মোটামুটি সুন্দরভাবে ছুরি দিয়ে বাঁধাকপি কাটতে পারি, তখন যখন দিদার কাছে মাঝে মাঝে যেতাম, দিদা বলতো যে এই তুই আজকে কেটে দিবি কিন্তু বাঁধাকপিটা ছুরি দিয়ে, তুই বেশ ভালো কাটিস। তো তখন আমি দিদাকে ছুরি দিয়ে কিন্তু বাঁধাকপি কেটে দিতাম। যখন এরকম ছোটো ছোটো কাজগুলো করি একা একা, তখন না নানান কথা মাথায় আসে, সেই আগের কথাগুলো, সবার সাথে কাটানো সময়গুলোর কথা বড্ড মনে পড়ে। আর কোনো কোনো বস্তু বা কোনো কোনো সময় বিশেষে সেগুলো এতটাই একটার সাথে অপরটা জড়িয়ে থাকে যে সেই বিষয়গুলো আরও বেশি করে মনের মধ্যে চোখের সামনে ভেসে ওঠে। বাঁধাকপি বা ফুলকপি যেটাই হোক না কেন, একটুখানি ভাপ না দিয়ে খাওয়া কিন্তু উচিত না। কিন্তু আমি আজকে যেটা করছি, আমি ইলেকট্রিক কেটেলে একদম ফুটন্ত জল গরম করেছি, করে একটা এরকম ডেচকি নিয়েছি, তার মধ্যে সেটা দিয়ে দিচ্ছি, আর একটুখানি নুন দিয়ে দেবো, দিয়ে বাঁধাকপিগুলোকে এই ফুটন্ত গরম জলের মধ্যে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। কারণ কড়াইতে অন্য একটা তরকারি রয়েছে, তো সেই জন্য আর সেইটা আমি করে উঠতে পারলাম না। আর অপেক্ষা করতে গেলে না অনেকটাই দেরি হয়ে যেত। আজকে আমার এমনিতেও এটা ওটা সেটা কাজ করতে করতে একটু তো দেরি হয়ে গেছে, তোমাদের আমি বললামই, তো অনেকটাই বেশি রাত হয়ে যাবে সবার খেতে। তো সেই জন্য এই বুদ্ধিটা অ্যাপ্লাই করেছি, জাস্ট ঢেকে 10 মিনিট মতন রেখে দেবো। আর নুনটা দিলে হয় কি, ভেতরে যদি কোনো জীবাণু বা পোকা থাকে যেগুলো আমাদের চোখে ধরা পড়ে না, সেগুলো কিন্তু সহজেই বেরিয়ে যায়। আজকে বাঁধাকপির তরকারিটা বানাবো, বলতে পারো আমার ঠাম্মা বা মা যেরকমভাবে বানায় সেই দুটোকে একসাথে মিক্সড করে আমি এখানে বাঁধাকপিটা আজকে বানাবো। একটুখানি সর্ষের তেল দিচ্ছি, আর ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা জিরে আর গোটা শুকনো লঙ্কা। আর এর মধ্যেই দিয়ে দেবো কুচো করে কেটে রাখা টমেটো, একটু নুন, একটু হলুদ, একটু লঙ্কার গুঁড়ো, সমস্তটাই দিয়ে দেবো। দিয়ে ভালো করে কষাতে থাকবো যতক্ষণ না টমেটোটা একটু গলে যায়, ততক্ষণ অবধি। মিষ্টি হিসাবে এর মধ্যে দিয়ে দিচ্ছি ঠাকুরের প্রসাদী নকুলদানার মিছরি, কারণ এমনিতে নিরামিষ তরকারি, তাই এটা দিতে কোনোই সমস্যা নেই। দিয়ে এবার ভালো করে এটাকে কষাবো। একটু জল দিয়ে দেবো যাতে মশলাটা পুড়ে না যায়। আর যখন দেখবো যে তেলটা ছেড়ে দিয়েছে আর টমেটোটা মোটামুটিভাবে গলে গেছে, তখন আমি যে সয়াবিনগুলোকে ভিজিয়ে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দেবো। আর আদা দিতে ভুলে গিয়েছিলাম, তাই পরে আবার গ্রেট করে এর মধ্যে আদা দিয়ে দিলাম। আর আদাটা দেওয়ার পর যখনই মশলাটা কষাচ্ছি, এত সুন্দর একটা গন্ধ উঠছে না। আসলে নিরামিষ রান্নায় এই শুকনো লঙ্কা, জিরে, আদা, এই সমস্ত কিছুর গন্ধটা এত ভালো লাগে, সে একটা দিব্য দিব্য ফিল হয়। আর জানো তো, যখনই আমি কোনো নিরামিষ রান্না করি তখনই আমার সবার প্রথমে আমার ঠাম্মার কথা মনে পড়ে, আর ঠাম্মার হাতে খাওয়া নানান রকম নিরামিষ পদগুলোর কথা মনে পড়ে। হয়ে গেছে মশলা কষানো, সোয়াবিনগুলোও দিয়ে দিয়েছি, আর ভালো করে সোয়াবিনগুলোর মধ্যেও মশলা ঢুকে গেছে। এবার আর কি কেটে রাখা বাঁধাকপিগুলো দিয়ে দেবো, যেটাকে আমি গরম জল থেকে জল ঝরিয়ে নিয়েছিলাম। এবার ভালো করে মিশিয়ে এটাকে কষিয়ে রান্না করতে হবে, মানে বাঁধাকপিটাকে ভালো করে সেদ্ধ করে নিতে হবে। তোমরা চাইলে আলুও দিতে পারো, কিন্তু বাঁধাকপির পরিমাণ অনেকটা ছিল, তো সেই জন্য আমি আর আলু দিলাম না। আজ তোমাদের সাথে একটা বিশেষ কথা আমি শেয়ার করতে চাই। যেহেতু আমি আমার জীবনযাত্রা তোমাদের সামনে তুলে ধরি, আমার জীবনযাত্রার বিভিন্ন বিষয়ে তোমাদের সাথে শেয়ার করি, তাই ভাবলাম এই কথাটা তোমাদেরকে না জানালেই নয়। যারা আমার ভিউয়ার্সরা আছো, ভালোবেসে আমার ভিডিও এতগুলো বছর ধরে দেখছো, তোমাদের সবাইকে মন থেকে আমি এই কথাটা জানাতে চাই। আমার চ্যানেলে এই ভিডিওটার আগের ভিডিওই ছিল নিমাই পাঠশালার কলকাতা সেশনের ব্লগ, যেটা হরিনাম সংকীর্তনের ব্লগ। আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম জীবনে প্রথমবার এইরকম একটা ইভেন্ট আমরা অ্যাটেন্ডও করেছিলাম। তো সেই দিন অনুষ্ঠানে যাওয়ার পর থেকেই আমার মধ্যে একটা অন্যরকমের পরিবর্তন আমি ফিল করতে পারছি। সেটা হচ্ছে আমার কোনো ননভেজ খাবার দাবার ভালো লাগছে না, আমার ভেজ খাবার দাবারই ভালো লাগছে। তো সেই জন্য এক প্রকার বলতে পারো আমি সিদ্ধান্ত নিয়েই নিয়েছি যে আমি এবার থেকে ভেজ আইটেমই খাবো, ননভেজ কোনো কিছুই আমি আর খাবো না। এক্ষেত্রে আরও একটা কথা বলতে হয় যে রাজাধিরাজের বহু মাস আগের থেকেই খুব সমস্যা হচ্ছিল ননভেজ খাবার খেলে, ওর শরীরও খারাপ হয়ে যাচ্ছিল, হয়তোবা ও মন থেকে চাইছিল না সেই কারণে। কিন্তু বাড়ির সবার কথা ভেবেই খাবার দাবারের পরিবর্তন ও
করতে পারছিল না, কিন্তু যখন থেকে আমি নিজেও সেই দিন এই জিনিসটা ফিল করলাম, সেদিন থেকে আমরা দুজন মিলেই সিদ্ধান্ত নিলাম যে আমরা আর ননভেজ খাবো না, আমরা ভেজ আইটেমই খাবো। যাই হোক, কথা বলতে বলতে এখানে বাঁধাকপিটা হয়ে গেছে। নামানোর আগে আমি এখানে গরম মশলা দিচ্ছি, দিয়ে নামিয়ে নেব। তোমরা চাইলে কিন্তু গরম মশলার সাথে ঘিও অ্যাড করতে পারো, কিন্তু আমার বাঁধাকপিতে ঘিটা ঠিক পছন্দ হয় না, সেই জন্য আমি দিলাম না। তাই যেটা বলছিলাম, তো সেই দিন থেকে যখন এইরকম একটা ফিল হলো অদ্ভুতভাবেই আমার মাঝেও, তখন থেকেই আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা আর ননভেজ আইটেম খাবো না, ভেজটাই খাবো। যেহেতু মন থেকে চাইছি না বা ইচ্ছাটা আসছে না, একেবারেই কেমন সেই কর্পূরের মতন উবে যাওয়ার মতনই উবে গেল। আমি না এটা ঠিক বোঝাতে পারবো না। তোমরা তো এতদিন ধরে দেখেছো যে আমার চ্যানেলে নানান রকম চিকেনের রেসিপি, মাছের রেসিপি, ডিমের রেসিপি, বাট এখন নিরামিষটাই হয়তো বা বেশি দেখবে। এমন নয় যে আমি রান্না করব না, সবার জন্য অবশ্যই রান্না করব, কিন্তু নিজেরা আর সেটা খাবো না। এটাই হচ্ছে বিষয়, এটাই তোমাদের জানানোর ছিল। অনেকে হয়তো এটাও মনে করতে পারো যে আজ ইচ্ছা হচ্ছে না, কাল হয়তো হবে, কিন্তু আমার না এরকম ইচ্ছা হওয়ারই কথা নয়। কারণ আমি চিকেন আর ডিম খেতে প্রচণ্ড ভালোবাসতাম, সেখানে আমার সেই জিনিসগুলোর প্রতি কোনো অ্যাট্রাকশানই কাজ করছে না, এবং দেখলেই কেমন মানে একটা অন্যরকম ফিল হচ্ছে। তো সেই ক্ষেত্রে আমি অনেক ভেবেচিন্তে দেখলাম যে না, আমার জন্য বা আমাদের জন্য ভেজটাই ঠিক আছে। আমি কি বাঁধাকপি রান্না করতে পেরেছি তোমার ফেভারিট সোয়াবিন দিয়ে? হ্যাঁ, ভালো লাগছে। ভালো লাগছে? ওকে, ভালো হয়েছে, সুন্দর হয়েছে। ঠিক আছে, থ্যাংক ইউ, ধন্যবাদ। আর কিছু হয়? ইউ আর মোস্ট ওয়েলকাম। আর কিছু হয়? সংস্কৃত ভাষায় কি হয়? ধন্যবাদ। জানি না, সংস্কৃতের পণ্ডিত আমি নই, অতটা চেষ্টা করছি একটু আধটু পড়াশোনা করা। ঠিক আছে, ওকে, চলো ডিনারটা সেরে নিই। গুড মর্নিং এভরিওয়ান। আজকে হলো নেক্সট ডে মর্নিং। কালকে নানান রকম কাজ করতে করতে ব্লগটাকে আমার আর এন্ডই করা হয়নি, তবে আজকে জানো তো একটা বিশেষ দিন। আজকে হলো মোক্ষদা একাদশী, তাই আমরা দুজনেই সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান টান সেরে শুদ্ধ বস্ত্রে এখানে প্রভু রাধারমণ লালের পুজো করছি। এই মোক্ষদা একাদশী একটি বিশেষ একাদশী তিথি এই কারণেই, কারণ এই একাদশীর দিনটিকে গীতা জয়ন্তী হিসেবেও অভিহিত করা হয়। তার কারণ আজকের এই বিশেষ তিথিতেই ভগবান শ্রীকৃষ্ণ তার পরম সখা অর্জুনকে শ্রীমদ্ ভগবদ্ গীতা বর্ণনা করে ভগবদ্ জ্ঞান দান করেছিলেন। তাই এই বিশেষ দিনে গীতা পঠন এবং গীতা শ্রবণ ও সাথে গীতা দান মহৎ দান, তাই সেই দানে জীবাত্মার মোক্ষ লাভ হয়। যে ব্যক্তি এই বিশেষ মোক্ষদা একাদশী ব্রত পালন করে তার সমস্ত পাপ বিনষ্ট হয় এবং মৃত্যুর পর সে মুক্তি লাভ করে। আর এই ব্রত কথা যিনি পাঠ করেন এবং যিনি শ্রবণ করেন উভয়ই বাজপেয়ী যজ্ঞের ফলপ্রাপ্ত হয়। তোমরা হয়তো সকলেই জানো শ্রীমদ্ ভগবদ্ গীতা স্বয়ং ভগবানের মুখনিসৃত, তাই যে বাড়িতে ভগবদ্ গীতা আছে সেই সকল বাড়িতেই স্বয়ং ভগবানও আছেন। আজকের মতন এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার পরের ব্লগে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভগবানের নামে থেকো।